বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে একটি অডিও বার্তা নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে। অডিও বার্তাটি হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি 24 আগস্ট থেকে দিল্লিতে আছেন। গত 2.25 বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতায় নেই আওয়ামী লীগ। দলটির কার্যক্রম বর্তমানে সরকারি নির্বাহী আদেশে নিষিদ্ধ। দলের শীর্ষ নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ঝুলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের পরোয়ানা। তবুও গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অলিগলিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত এই দলটির ঝটিকা মিছিল, নেতাকর্মীদের গ্রেপ্তারের খবর নিয়মিত সংবাদ শিরোনাম হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার সর্বশেষ অডিও বার্তাটি যেন রাজনৈতিক দাবা খেলায় একটি নতুন চাল হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে তিনি প্রথমবারের মতো দেশে ফেরার সময় ঘোষণা করেছেন। বলেছেন আগামী 6 মাসের মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। প্রশ্ন হলো 21 মাস পর কেন তিনি প্রথমবারের মতো দেশে ফেরার জন্য একটি সময়সীমা ঘোষণা করলেন, যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড সহ একাধিক মামলায় শাস্তি ঘোষণা হয়েছে, যার বিরুদ্ধে 663টি মামলা আছে, যার ফেরা না ফেরার বিষয়টি দুটি দেশের কূটনীতিতে বড় একটি ইস্যু এবং যে ইস্যুটি বাংলাদেশের রাজনীতিতে বড় একটি স্পর্শকাতর বিষয়। তিনি কেন হঠাৎ করে 6 মাসের মধ্যে ফেরার বার্তা দিলেন নিজের দলের নেতাকর্মীদের? এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা 17 মে দলটির সভানেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দেশব্যাপী ব্যাপক হারে মিছিল ও শোডাউন করতে চায়। সব মিলে শেখ হাসিনার অডিও বার্তা এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর মাঠের তৎপরতা বাড়ায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুধু আলোচনাই বাড়েনি, পর্দার আড়ালে বেশ কিছু নতুন মেরুকরণেরও খবর পাওয়া যাচ্ছে। সেসব খবর যদি সত্যি হয় তাহলে সামনে আসতে পারে বেশ কিছু চমক। 5 আগস্ট থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন দিল্লিতে। সেখান থেকে তিনি অনলাইনে দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করেন, অডিও বার্তা দেন। এ নিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার ভারতীয় সরকারের কাছে আপত্তি জানানো হয়েছিল। অবশ্য খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসকে বলেছিলেন, ভারত সরকার কারো সামাজিক মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না। এর মধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় হয়। আদালত অবমাননার আরেকটি মামলায়ও শেখ হাসিনার শাস্তি হয়েছে। ইউনূসের আমলে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে কূটনৈতিক ভার্বাল নোটও দিয়েছিল। তবে সেসব নোটের কোনোটিরই জবাব এখনো পর্যন্ত ভারত সরকার দেয়নি। মোহাম্মদ ইউনূস তার পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাহী আদেশে গত বছরের 12 মে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, যেটি বিএনপি সরকারও বহাল রেখেছে। দেশীয় আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও ইউনূসের সরকার ও তার মিত্র রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। এর মধ্যে বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচনের আগে ভারতীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শেখ হাসিনার বেশ কয়েকটি ইমেইলে দেওয়া সাক্ষাৎকার গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছিল। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া অডিও বার্তা, আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারগুলোতে তিনি এতদিন জুলাই আন্দোলন, তার বিচার, এসব কিছুকে তিনি এবং তার দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরেছেন। এসব বক্তব্যে তিনি বিভিন্ন সময় দেশে ফেরার কথাও বলেছেন। তবে ঠিক কবে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে এতদিন কিছুই বলেননি। সম্প্রতি দলীয় নেতাকর্মীদের সাথে অনলাইনে শেখ হাসিনা বলেছেন, এমন একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে চলতি সপ্তাহে ভাইরাল হয়েছে। দলীয় নেতাকর্মীরা যখন স্লোগান দিচ্ছিলেন ওই ক্লিপে তখন শোনা যায় শেখ হাসিনা বলেছিলেন, সাবাস, এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে। দলীয় নেতাকর্মীরা প্রত্যুত্তরে বলেছিলেন, আপনি ফেরত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। তখন শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি ফেরত আসবেন, অবশ্যই আসবেন এবং খুব শিগগিরই ফেরত আসবেন। এরপর তিনি বলেন 6 মাসের মধ্যে তিনি ফেরত আসবেন। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, শেখ হাসিনা এতদিন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে যেসব বার্তা দিয়েছেন, এমনকি এতদিন দিল্লিতে দলের যেসব শীর্ষ পর্যায়ের নেতা তার সাথে দেখা করেছেন, তাদেরকেও এতদিন দেশে ফেরার কথা বললেও কোনো সময় উল্লেখ করেননি যে সময় তিনি বাংলাদেশে ফেরত আসবেন। সবশেষ গত 7 মে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের 10 জনের একটি দল দিল্লিতে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছেন। ওই টিমের 2 জন সদস্য জানিয়েছেন 6 মাসের মধ্যে ফেরার কথা শেখ হাসিনা তাদেরকেও জানিয়েছেন।
ওই টিমে ছিলেন এমন একজন সাবেক প্রতিমন্ত্রী জানিয়েছেন, শেখ হাসিনা কমপক্ষে 3 বার সুনির্দিষ্টভাবে 6 মাসের মধ্যে ফেরার কথা বলেছেন। দর্শক, শেখ হাসিনা হঠাৎ করে কেন 6 মাসের মধ্যে ফেরার কথা বলছেন, এই প্রশ্নটি গত 2-1 দিন ধরে বাংলাদেশের রাজনীতির অলিগলিতে বেশ আলোচনা হচ্ছে। শেখ হাসিনার অডিও বার্তায় সবচেয়ে আলোচিত বিষয়টি হলো তার দেওয়া সুনির্দিষ্ট সময়সীমা 6 মাস। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে যেখানে তার নিরাপত্তা এবং আশ্রয় নিয়ে প্রতিনিয়ত কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে তিনি কিভাবে এত সুনির্দিষ্ট সময় দিলেন? রাজনৈতিক বিশ্লেষক এবং গোয়েন্দা সূত্রগুলো এই 6 মাসের হিসাবকে কয়েকটি ভিন্ন আঙ্গিক থেকে দেখছেন। শেখ হাসিনার এই ঘোষণার ঠিক আগেই ভারতের পশ্চিমবঙ্গে এক বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্প ঘটে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি প্রথমবারের মতো কলকাতার ক্ষমতায় বসেছে। শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গ নয়, মিজোরাম, ত্রিপুরা ও আসাম মানে বাংলাদেশের 3 দিকে সীমান্ত রাজ্যগুলোতে এখন ডাবল গেরুয়া সরকার, মানে কেন্দ্র আর রাজ্যগুলোতে বিজেপির জয় জয়কার। ডাবল গেরুয়া সরকার ক্ষমতা আসার পর তিনি কেন এমন সময়সীমার কথা উল্লেখ করলেন, সে প্রশ্ন রাজনৈতিক আলোচনাগুলোতে উঠে আসছে। শেখ হাসিনার সাথে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কেবল রাজনৈতিক নয়, বরং আদর্শিক এবং কৌশলগত। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছেন এবং তাকে প্রগতিশীল মুসলিম ও বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেছিলেন। এদিকে পশ্চিমবঙ্গে বিজেপির বিপুল জয় ওই দলের সভাপতি নীতিন নবীনকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। সূত্রগুলো বলছে, 7 মে বৃহস্পতিবার রাতে নীতিন নবীনকে টেলিফোনে শুভেচ্ছা জানান শেখ হাসিনা। পাশাপাশি পশ্চিমবঙ্গের 2 বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্যকেও শুভেচ্ছা জানিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা বিজেপির আর এক নেতার মাধ্যমে বিজেপির পক্ষে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত শিশির বাজরিয়ার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপি পশ্চিমবঙ্গের মসনদে বসার পরপরই পুশিন এবং সীমান্তে বেড়া দেওয়ার ইস্যু নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। এটি যদি বেশি দূর গড়ায়, তাহলে সীমান্ত ব্যবস্থাপনা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে দিল্লি ও ঢাকার মধ্যে যে বর্তমান ছন্দ রয়েছে তাতে ব্যত্যয় ঘটতে পারে। গত 7 মে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন এমন 2 জন নেতা বলেছেন, ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকার বর্তমানে রাষ্ট্র সংস্কার এবং অর্থনৈতিক পুনর্গঠনের একটি চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ উৎপাদন ব্যাহত হওয়ার ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। ওই নেতা দাবি করেছেন, শেখ হাসিনা মনে করেন আগামী কয়েক মাসের মধ্যে বিএনপি সরকারের জনপ্রিয়তা যখন হানিমুন পিরিয়ড শেষে কমতে শুরু করবে এবং ছোটখাটো জনরোষ দেখা দেবে, তখন সে সুযোগটি কাজে লাগাবে আওয়ামী লীগ। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনা 1981 সালের 17 মে যখন দেশে ফিরেছিলেন, তখন তিনি একটি প্রতিকূল সামরিক সরকারের শাসনের মুখে ছিলেন। তখনও রাষ্ট্রপক্ষ শেখ হাসিনার ফেরার বিরুদ্ধে ছিল, কিন্তু তার জনসমর্থনের কারণে তাকে আটকে রাখতে পারেনি। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, আগামী 17 মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে দেশব্যাপী মিছিল ও শোডাউন করার প্রস্তুতি নিয়েছে দলটি। এ নিয়ে দলটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হওয়ার কথা জানা গেছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ বর্তমানে একটি সেলফ বেসড সাংগঠনিক কাঠামো অনুসরণ করছে। নিষেধাজ্ঞার কারণে তারা কোনো সমাবেশ করতে পারছে না, সেজন্য পাড়ায় পাড়ায় ছোট ছোট দোয়া মাহফিল এবং ঘরোয়া আলোচনা ও মিছিলের পরিকল্পনা করছে। এছাড়া প্রযুক্তি ব্যবহার করে একটি ভার্চুয়াল মাস র্যালি করার পরিকল্পনা করেছে, যেখানে শেখ হাসিনা দিল্লি থেকে সরাসরি অডিও বার্তা দিবেন। দলটির কৌশল হলো, পুলিশ যখন খুঁজতে ব্যস্ত থাকবে তখন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ঝটিকা মিছিল করবে এবং দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাবে, যা ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনার ফেরার জন্য যে 6 মাসের কথা বলেছেন, সেটি সাধারণভাবে দেখতে গেলে এক ধরনের অসম্ভব বলে মনে হবে, কিন্তু এক্ষেত্রে আইনি ও কূটনৈতিক সমঝোতার মডেল যদি কাজ করে, তাহলে পাশার দান রাতারাতি উল্টে যাবে। এই মডেলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরায় এমন পরাশক্তিগুলোর মধ্যে একটি গোপন সমঝোতা হলে শেখ হাসিনার ফেরা কেন অনেক কিছু সম্ভব বলে অনেকেই মনে করেন। বিশেষ করে ভারত ও আমেরিকার বোঝাপড়া এক্ষেত্রে যে বেশ গুরুত্বপূর্ণ, সেটি এখন বাংলাদেশের রাজনৈতিক আলোচনায় বেশ ওপেন সিক্রেটের একটি বিষয়। এই মডেলের অধীনে ভূ রাজনৈতিক পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতা হলে দেশীয় রাজনীতির ভেতরে মোড় ঘুরে যাবে। সেটির লক্ষণ এরই মধ্যে দেখা গেছে। যেমন ইউনূসের আমলে বাংলাদেশের বেশ ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এমনকি ভারতীয় দূতাবাসের কিছু কার্যালয়ে হামলার চেষ্টাও হয়েছিল।
কিন্তু হঠাৎ করে দিল্লি না ঢাকা স্লোগান একেবারেই ম্রিয়মাণ হয়ে গেছে। আবার মার্কিন বাণিজ্য চুক্তিটি বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে এমন তথ্য উপাত্ত পাওয়ার পরও প্রধান রাজনৈতিক দলগুলো ভাসুরের নাম যেমন মুখে আনা অন্যায়, তেমনি তারা এ বিষয়ে চুপচাপ আছে। আওয়ামী লীগের একাধিক সূত্র বলছে, নির্বাচনের আগে মার্কিন প্রশাসন থেকে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেটি নিয়ে মার্কিন প্রশাসন থেকে বেশ তৎপরতাও ছিল, কিন্তু আওয়ামী লীগের শীর্ষ নেতা ও তৃণমূল থেকে কোনো সাড়া তখন মেলেনি। শেষ পর্যন্ত আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন হয়। শর্ত ছিল নির্বাচনের পর দলটি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। অনেকেই মনে করছেন ওই সমঝোতার অংশ হিসেবে নতুন করে ভূ রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তৎপরতা শুরু হতে পারে। বিএনপি নীতি নির্ধারক কেউ মনে করেন শেখ হাসিনার এই 6 মাস কর্মীদের মনোবল ধরে রাখার কৌশল হতে পারে। তবে দলটির শীর্ষ কিছু নেতা মনে করেন প্রেক্ষাপট বিবেচনা করলে তার এই সময়সীমা প্রথমবারের মতো উল্লেখ করা বিশেষ বার্তা বহন করে। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।